প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব 140 পৃষ্ঠার সর্বসম্মত সদৃশতা অধ্যায়ের অনুশীলনের শেষের যে প্রশ্নটি আছে 4 নং প্রশ্নের সমাধান করব। এর আগের ক্লাসে আমরা 1 থেকে 3 নং প্রশ্নের সমাধান করেছিলাম। তো চলো শুরু করা যাক। 4 নম্বরে বলা আছে, প্রদত্ত চিত্রে এ বি ও ডি পরস্পর সমান্তরাল। চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন আছে এবং একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা। এই চিত্রের আলোকে এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম যে যে প্রশ্নটি আছে, কোণ এডি এর মান কত? এডিই, এডিই, এই যে কোণটি আছে এই কোণের মান আমাদের বের করতে হবে। তো চিত্রে এবি ও ডি পরস্পর সমান্তরাল এবং এসি তাদের ছেদক। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে পরস্পর সমান্তরাল রেখা কাকে বলে বা কি। যদি দুই বা ততোধিক সরলরেখা একই সমতলে থাকে এবং তারা যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে, কোথাও ছেদ না করে, তবে তাদেরকে পরস্পরের সমান্তরাল রেখা বলে। এখানে এবি এবং ডি এরা দুইটি পরস্পর সমান্তরাল রেখা, একই সমতলে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলছে এবং কোথাও ছেদ করেনি। সুতরাং এবি এবং ডি পরস্পর সমান্তরাল রেখা, এবং এই এবি এবং এই ডি কে এসি রেখা ছেদ করেছে। সুতরাং এসি রেখা হচ্ছে তাদের ছেদক, এবি রেখা এবং ডি রেখার ছেদক হচ্ছে এসি রেখা। অতএব কোণ বিএসি সমান অনুরূপ কোণ ইডিসি। যদি এমন হয় যে দুটি পরস্পর সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করেছে, তাহলে সেখানে অনুরূপ কোণের তৈরি হয় এবং একান্তর কোণের তৈরি হয়। এখানে অনুরূপ কোণের তৈরি হয়েছে। দেখো এখানে বিএসি, বিএসি এই কোণটি, আর ইডিসি, ইডিসি এই কোণটি। এই দুইটি কোণ পরস্পর অনুরূপ কোণ। আগের ক্লাসে বলেছিলাম অনুরূপ কোণ কি। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। দেখো এই দুটি পরস্পর সমান্তরাল রেখাকে এই রেখাটি ছেদ করেছে, মানে এসি হচ্ছে ছেদক। এই ছেদকের একই পাশে দুইটি কোণ উৎপন্ন হয়েছে একই রকম। যেমন এখানে আছে বিএসি এই কোণটি এবং এখানে ইডিসি এই কোণটি। এই দুটি কোণ, এই কোণটি এবং এই কোণটি, এই দুটি কোণ সরলরেখার একই পাশে অবস্থান করতেছে। এই যে এসি রেখার এই পাশে অবস্থান করতেছে। তাহলে আমাদের এই যে বিএসি এই কোণটি এবং ইডিসি এই কোণটি পরস্পর হচ্ছে অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ একান্তর কোণ এবং বিপরীত কোণ এগুলো জানি পরস্পর সর্বদা সমান হয়। তো এখানে যদি বিএসি এই কোণটি যদি 50 ডিগ্রি হয়ে থাকে, তাহলে অবশ্যই ইডিসি এই কোণটি 50 ডিগ্রি হবে। তো সুতরাং কোণ ইডিসি সমান 50 ডিগ্রি, কারণ বিএসি 50 ডিগ্রি। এখানে কোণ এডিসি সমান এক সরল কোণ সমান 180 ডিগ্রি। আমরা এর আগে দেখেছি এক সরল কোণ কাকে বলে। যে কোণের পরিমাপ দুই সমকোণ বা 180 ডিগ্রি থাকে এক সরল কোণ বলে। এখানে এডিসি এটা হচ্ছে এক সরল কোণ। আমরা এই ডি বিন্দুতে যদি একটা লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করে এর এক পাশে হবে 90 ডিগ্রি আর তার অন্য পাশে হবে 90 ডিগ্রি, 90 90 180 ডিগ্রি। তার মানে এডিসি কোণ হচ্ছে এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। বা কোণ এডিই প্লাস কোণ ইডিসি ইকুয়াল 180 ডিগ্রি। এখানে এই এডিসি কোণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেমন কোণ এডিই এই কোণটি এবং কোণ ইডিসি, ইডিসি এই কোণটি। এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি, সেটাই এখানে লেখা আছে। কোণ এডিই প্লাস কোণ ইডিসি ইকুয়াল 180 ডিগ্রি। এখন কোণ ইডিসি কোণের পরিমাপ আমরা জেনেছি যে 50 ডিগ্রি। তো এখানে কোণ ইডিসি কোণের মাপ আমরা লিখে দিয়েছি 50 ডিগ্রি। তারপরে আমরা এখানে যদি এডি এর মান বের করি কোণ, তাহলে এই 50 ডিগ্রিকে আমরা এখানে বাম পাশে আছে ডান পাশে নিয়ে যাব। বাম পাশে আছে প্লাস অবস্থায়, আমরা যদি এটিকে ডান পাশে নিয়ে যাই তাহলে এটি মাইনাস হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তো কোণ এডি এর মান হবে 180 থেকে যদি 50 ডিগ্রি মাইনাস করা হয় তাহলে হবে 130 ডিগ্রি। তো সুতরাং কোণ এডি এর মান হচ্ছে 130 ডিগ্রি। তারপরে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর বলা আছে, চিত্রে দুইটি সদৃশ ত্রিভুজ আছে, তাদেরকে খুঁজে বের করো কেন তারা সদৃশ হবে। দেখো সদৃশ হওয়ার কতগুলো শর্ত আছে। এই শর্তগুলো যদি আমাদের পূরণ করে দুইটি ত্রিভুজ, তাহলেই এরা কেবল
সদৃশ ত্রিভুজ। যেমন চিত্রে কোণ এবিসি ও কোণ ডিইসি এই ত্রিভুজ দুটি সদৃশ। দুটি ত্রিভুজকে সদৃশ হওয়ার জন্য যে শর্তাবলীর প্রয়োজন রয়েছে সেই শর্তাবলী এই দুটি ত্রিভুজ পূরণ করে কিনা আমরা দেখি। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইসি সদৃশ, কারণ আমরা জানি যদি একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমানুপাতিক হয় এবং তাদের মধ্যেকার কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। এখান থেকে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিসি মানে সবচেয়ে বড় যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজটি এবং ত্রিভুজ ডিইসি, ত্রিভুজ ডিইসি এই ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজ সর্বসম কিনা সেটি আমাদের দেখতে হবে। তো এখানে কিছু শর্ত আমরা পেয়েছি যে যদি একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমানুপাতিক হয় এবং তাদের মধ্যকার কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এটি একটি সূত্র ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর দুই বাহু, এর যে কোনো দুই বাহু, এই যে ত্রিভুজ ডিইসি আছে এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর যদি সমানুপাতিক হয় এবং তাদের যে মধ্যকার যে কোণগুলো আছে এই কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজটি সর্বসম হবে। এখন আমরা দেখতেছি যে এই যে ত্রিভুজ দুটি আছে এই ত্রিভুজ দুটির মধ্যে এসি অনুপাত ডিসি, এই ত্রিভুজের যে বাহুটি আছে এসি, এই এসি বাহুর সাথে এই যে ছোট ত্রিভুজটি আছে ডিএসি, এই ডিএসি ত্রিভুজের ডিসি বাহুকে যদি অনুপাত করানো হয় তাহলে আমরা দেখতে পাবো যে অনুপাতটি হবে 4:3। কিভাবে দেখো, এসির মান হচ্ছে এখানে এ থেকে ডি পর্যন্ত 2 সেন্টিমিটার, সেটি লেখা আছে এখানে 2 সেন্টিমিটার, প্লাস এখানে ডি থেকে সি পর্যন্ত এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে পুরো এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2+6 অনুপাত, আর এখানে ডিসি বাহুর অনুপাত মানে দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এই হচ্ছে 6 সেন্টিমিটার। এখন এইটিকে যদি প্রথমে আমরা যোগ করি 2 আর 6 8, আর এই হচ্ছে 6, তাহলে এটাকে যদি আমরা লঘু অনুপাত করি 8:6 কে বা 8:6 কে, তাহলে আমরা পাবো 4:3। এখন দেখি এইখানে এই দুটি ত্রিভুজের এই এসি বাহু হচ্ছে এবিসি ত্রিভুজের বাহু এবং ডিসি ত্রিভুজের বাহু হচ্ছে ডিসি, এই দুটি ত্রিভুজের দুটি বাহুকে আমরা অনুপাত করলাম। এখন আবার এই দুটি ত্রিভুজের অন্য দুই বাহুকে আমরা যদি অনুপাত করে একই অনুপাত পাই সেটি হচ্ছে সমানুপাত, দুটি অনুপাত সমান হবে। তো দেখি যে এবিসি ত্রিভুজের বিসি বাহু আর একটা বাহু আমরা নিচ্ছি, এর আগে নিচ্ছি আমরা এসি বাহু বড় ত্রিভুজ থেকে, এবার নেব বিসি বাহু, এই বি থেকে এই সি, এই বিসি বাহু, আবার অনুপাত ইসি বাহু, আবার ছোট যে ত্রিভুজটি আছে তার যে বাহু একটি সেটি হচ্ছে ইসি, এই নেব ইসি বাহু। তাহলে আমরা দুটি ত্রিভুজ থেকে দুটি বাহুর অনুপাত আমরা করব। তো বিসি বাহু আমরা লিখতে পারি এই 3 সেন্টিমিটার মানে 3 সেন্টিমিটার, বি থেকে ই পর্যন্ত হচ্ছে 3 সেন্টিমিটার, আর এখানে ই থেকে সি পর্যন্ত হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে আমরা বিসি বাহুকে মোট লিখতে পারি 3 + 9 অনুপাত, তারপরে ইসি, এখানে ইসি হচ্ছে 9 সেন্টিমিটার, তো এই হচ্ছে 9 সেন্টিমিটার। এখন 3 এবং 9 যদি যোগ করা হয় তাহলে হবে 12 এবং এখানে এই হচ্ছে 9। এখন এইটিকে যদি আমরা লঘু করি তাহলে আমরা পাবো 4:3, কেননা এই যে 12কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 4, আর এখানে 9কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 3। তাহলে দেখো এইখানে দুটি ত্রিভুজের দুইটি বাহুকে নিয়ে আমরা অনুপাত করেছি, আবার ওই একই দুটি যে ত্রিভুজ আছে ওই দুটি ত্রিভুজেরই অন্য দুই বাহুকে নিয়ে আমরা অনুপাত করেছি, আমরা একই অনুপাত পেয়েছি, অর্থাৎ অনুপাত দুটি সমানুপাত। এবার দেখবো যে কোণগুলো পরস্পর সমান হয় কিনা। দেখো এই যে ত্রিভুজের আমরা একটা কোণ দেখছি যে এ সি বি, এই যে এবিসি ত্রিভুজের যে কোণটি আছে এসিবি, এই কোণটি সমান এই যে ছোট যে ত্রিভুজটি আছে এই ছোট ত্রিভুজের ডিসিই একই কোণ এবং একই পরিমাপ, সেজন্য লেখা আছে যে কোণ এসিবি সমান কোণ ডিসিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি কোণ সমানুপাত এবং কোণগুলো সমান, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএসি এই দুটি সদৃশ ত্রিভুজ। তারপরে 9 নং প্রশ্ন, সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডিই এর দৈর্ঘ্য বের করো। এর আগে আমরা সদৃশ ত্রিভুজের যে শর্তাবলী
যে বৈশিষ্ট্য আমরা দেখেছি সেটা ব্যবহার করে ডিই এর দৈর্ঘ্য বের করব। ডিই হচ্ছে এখানে এই যে ছোট যে ত্রিভুজ আছে, ছোট ত্রিভুজের একটি বাহু ডি, অর্থাৎ দুটি সমান্তরাল যে রেখা ছিল তার একটি রেখা হচ্ছে ডি। আমরা জানি যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহু সমানুপাতিক হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। এখানে যদি এই যে বড় ত্রিভুজের এ বি সি এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজের যে তিনটি বাহু আছে, এই তিনটি বাহুর সাথে যে ছোট যে ত্রিভুজটি আছে ডিইসি, এই ত্রিভুজের তিনটি বাহু যদি সমানুপাতিক হয় তাহলে এই ত্রিভুজ দুটিকে আমরা সদৃশ ত্রিভুজ বলতে পারবো। তো এখানে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইসি এই দুটি ত্রিভুজের এসি অনুপাত ডিসি, এর আগের প্রশ্নে আমরা দেখেছি এগুলো, যে এসি হচ্ছে এই বড় ত্রিভুজের একটি বাহু এবং ডিসি হচ্ছে এই ছোট ত্রিভুজের একটি বাহু। এই দুটি বাহুকে, এই দুটি ত্রিভুজের দুটি বাহুকে যদি আমরা অনুপাত করি তাহলে পাবো 4:3, মানে 4:3। আবার যদি ওই দুটি ত্রিভুজেরই অন্য দুই বাহুকে যদি অনুপাত করি তার মানে বিসি অনুপাত ইসি। এখানে এই যে দেখো বড় ত্রিভুজের এই বিসি ত্রিভুজের একটি বাহু, অন্য একটি বাহু হচ্ছে বিসি, এই বিসি বাহুর সাথে যদি ইসি বাহু অর্থাৎ এই ছোট ত্রিভুজের ডিইসি এই ত্রিভুজের এই যে ইসি বাহু, এই ইসি বাহুকে যদি অনুপাতকরণ হয় তাহলে আমরা পাবো 4:3 বা 4:3, যেমনটি এর আগের প্রশ্নে দেখতে পেয়েছিলাম। দেখো অনুপাত দ্বয় সমানুপাত, এখানে এই একটি অনুপাত আছে দুটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যে, আবার দুটি ত্রিভুজের অন্য দুই বাহুর মধ্যে আরেকটি অনুপাত আছে, এই দুটি অনুপাত একই মানে সমানুপাত। আমরা দেখতে পাচ্ছি দুটি ত্রিভুজের দুই বাহু সমানুপাতিক, যে বড় ত্রিভুজের দুই বাহু এবং ছোট ত্রিভুজের দুই বাহু পরস্পর সমানুপাতিক। এমন যদি হয় যে দুইটি ত্রিভুজের দুই বাহু অন্য ত্রিভুজের দুই বাহু সমানুপাতিক তাহলে অবশ্যই ওই ত্রিভুজদ্বয়ের তৃতীয় বাহুও সমানুপাতিক হবে। তার মানে এবি অনুপাত ডি সমান আমরা লিখতে পারি 4:3, কেননা এখানে এই বড় ত্রিভুজের আর বাকি আছে এবি বাহু এবং ছোট ত্রিভুজের বাকি আছে ডি বাহু। এই দুইটি বাহু বাদে অন্য যে দুইটি বাহু আছে এই দুইটি ত্রিভুজের সেগুলো আমরা অনুপাত করেছি, এখানে হয়েছে 4:3। এরকম যদি হয় তাহলে যে তৃতীয় বাহু অবশিষ্ট থাকবে সেই তৃতীয় বাহুর অনুপাত হবে 4:3। তাহলে এখানে আমরা এই ত্রিভুজে এই দুটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত আমরা সমানুপাত পেয়েছি। এমন যদি হয় তাহলে এই ত্রিভুজদ্বয় সদৃশ ত্রিভুজ হবে, অর্থাৎ এবিসি এবং ডিইসি এই ত্রিভুজদ্বয় সদৃশ হবে। এখন আমরা জানি অনুপাতকে ভাগ আকারে লেখা যায়, তো আমরা লিখতে পারি এবি বাই ডি ইকুয়াল 4/3। এখানে দেখো প্রথম যে রাশিটি আছে সেই প্রথম রাশিটি আমরা লবে লিখেছি এবং দ্বিতীয় যে রাশিটি আছে সেটি আমরা হরে লিখেছি। এখানে প্রথম যে রাশিটি সেটি আমরা লবে লিখব এবং পরের যে রাশিটি আছে সেই রাশিটি আমরা হরে লিখব। এখন আমরা এই যে এবি এর মান আমরা জানি 6। দেখো এবি এর মান আমরা জানি 6 সেন্টিমিটার, তো এখানে বসিয়ে দিলাম 6 সেন্টিমিটার, ডি 4/3। এখন যদি আমরা আর গুণন করি এই যে ভগ্নাংশটি আছে তার হর এবং এই ভগ্নাংশটির যে লব, এই দুটিকে আমরা যদি গুণন করি তাহলে হবে ডিই ইন্টু 4 ইকুয়াল এখানে হবে 6 ইন্টু 3। যেহেতু আমরা ডি এর মান বের করবো তাহলে ডি কে যদি বাম পাশে রেখে 4 কে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে সেটি ভাগ হয়ে যাবে, তার মানে হবে 6 ইন্টু 3/4, কেননা 4 এখানে ডি এর সাথে গুণ অবস্থায় ছিল, এটিকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি বা পক্ষান্তর করি তাহলে সেটি ভাগ হয়ে যাবে। এখন এইটিকে যদি আমরা ভাগ করি বা কাটাকাটি করি তাহলে এখানে পাবো 9/4, কেননা এখানে যে 4 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি হবে 2, আর এখানে যদি 6 কে 2 দ্বারা ভাগ করি এখানে হবে 3, তাহলে এখানে 3 এবং 3 গুণ করলে হবে 9 আর এই হরে হচ্ছে 2, তাহলে ডি পাবো 9/2। এখন এই ভগ্নাংশটিকে যদি আমরা দশমিকে ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমরা লিখতে পারি ডিই ইকুয়াল 4.5। সুতরাং নির্ণয় ডি এর মান, ডি এর দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেন্টিমিটার। আজকের এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।